সকাল থেকে মিত্র বাড়িতে তোড়জোড় পড়ে গেছে আজ। বড় ছেলে শুভর জন্য প্রথমবার পাত্রী দেখতে যাওয়া হবে। অনেক বাছাবাছির পর এই মেয়েটাকে বাড়ির 4 সদস্যেরই পছন্দ হয়েছে। বারবার মেয়ে দেখতে যাওয়া ব্যাপারটা শুভর একেবারেই ভালো লাগে না। তাই সব দিক ভালো করে যাচাই করে বুঝে শুনে 12টা মেয়ের মধ্যে থেকে নন্দিনী নামের এই মেয়েটিকেই সামনাসামনি দেখার জন্য দিনক্ষণ ঠিক করা হয়েছে। খবরের কাগজের পাত্রী চাই বিজ্ঞাপন দেখে মিত্রদের সঙ্গে যোগাযোগ করেছিলেন নন্দিনীর বাবা। কই গো, তোমাদের হলো? অনেক দেরি হয়ে গেল তো। অধৈর্য হয়ে ডাক দিলেন মিস্টার মিত্র, মানে ভবেশবাবু। আমি রেডি। মা আর বান্টি এখনো কি যে এত সাজগোজ করছে কে জানে। বড় ছেলে শুভ বেরিয়ে এসে বলল। বান্টি ও আবার এত কি সাজছে? দাদার জন্য পাত্রী দেখতে যাওয়া হচ্ছে, ওর জন্যে তো নয়। সেটা ওকে কে বোঝাবে? 2 দিন আগে থেকে প্ল্যান করে রেখেছে কি পরে যাবে। এই তো আমাদের হয়ে গেছে, চলো এবার। যে যাই বলুক, দাদার জন্য পাত্রী দেখতে যাওয়ায় বান্টির উৎসাহই সবচেয়ে বেশি। ভেতরে ভেতরে খুব এক্সাইটেড সে। দাদার চেয়ে মাত্র 2 বছরের ছোট হলেও বান্টির ছেলে মানুষই দেখলে কেউ সেটা বুঝতে পারে না। নামকরা অ্যাড এজেন্সিতে ভালো চাকরি করে সে, তবে দাদা তার কাছে আইডল। নন্দিনীকে দেখে বেশ ভালো লেগে গেল সবার। আলাদাভাবে কথা বলে শুভও বেশ ইমপ্রেসড। হাসি খুশি স্বাধীনচেতা খোলা মনের মেয়ে নন্দিনী। অপরদিকে শুভকে দেখেও নন্দিনীর বাড়ির লোকেদের ভালো লেগে যায়। পরোক্ষভাবে 2 পক্ষই তাই খানিকটা সম্মতি জানিয়ে দেয়। আমার কিন্তু নন্দিনীকে দারুণ পছন্দ হয়েছে। দেখেই মনে হয় ওর মনটা খুব ভালো। কালই কিন্তু হ্যাঁ বলে দিও ওদেরকে। ফেরার পথে গাড়িতে বসে বলে বান্টি। এই নন্দিনী নয়, বৌদি হবে তোর। এখন আপাতত নন্দিনী দি বল। প্লিজ মা, দিদি বলতে পারবো না। হিসেব মতো ও আমার চেয়ে 4 মাসের ছোট। না রে, ঠিকই আছে, নন্দিনী বল। পারমিশন দেয় শুভ। কয়েকদিনের মধ্যেই বিয়ের কথা পাকা হয়ে যায় শুভ আর নন্দিনীর। 2 তরফেই সবাই খুব খুশি। এই দাদা, এবার একটু নন্দিনীর সঙ্গে কথা বল, ভালো করে জান দুজন দুজনকে। ধ্যাত, অ্যারেঞ্জ ম্যারেজে আর কতটুকু জানা যায়? ভাইয়ের কথায় লজ্জা পেয়ে বলে শুভ। অনেক কিছু জানা যায়, দরকার হলে মিট কর। আজকাল সবাই এরকম করে। পরের দিন নিজেই নন্দিনীকে ফোন করে দাদার সঙ্গে কথা বলিয়ে দেয় বান্টি। প্রথমে সে নিজেও কিছুক্ষণ কথা বলে নেয়। তুই নন্দিনীকে এত পটানোর চেষ্টা করছিস কেন বলতো? ওর তো কোনো বোন টোন নেই। ভাইকে রাগানোর জন্য বলে শুভ। ব্যাপারটা সত্যিই খুব দুর্ভাগ্যের, হেসে বলে বান্টি। আসলে নন্দিনীর সঙ্গে তার অনেক মিল। দুজনের চিন্তাভাবনা বেশ ম্যাচ করে। তারা দুজনেই বেশ প্রগ্রেসিভ, ওপেন মাইন্ডেড। সেই তুলনায় শুভ আবার একটু ওল্ড স্কুল টাইপের। বান্টির সঙ্গে কথা বলতে তাই নন্দিনীরও খুব ভালো লাগে। মাঝে মাঝেই ফোনে বেশ আড্ডা মারতে শুরু করলো তারা। দেখতে দেখতে দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে গেল তাদের। তুমি যখন আমাদের বাড়িতে আসবে খুব গল্প করব আমরা। অবশ্য দাদা তোমাকে কাছছাড়া করলে তবেই। তোমার দাদা কি আদৌ অতটা রোমান্টিক? দেখে তো মনে হয় না। বান্টির কথায় হেসে জবাব দেয় নন্দিনী। মুখে যাই বলুক, ইন্ট্রোভার্ট শুভকে পারফেক্ট হাজব্যান্ড মেটেরিয়াল মনে হয় তার। ধীর স্থির, বুঝে শুনে কথা বলে। মোট কথা, শুভকে নন্দিনীর বেশ ভালোই লেগেছে। বান্টির সহযোগিতায় 2 বার দেখা করেছে তারা। অনেকক্ষণ গল্পও হয়েছে। আজকাল অনেক রাত পর্যন্ত জেগে জেগে ফোনে কথা বলে তারা।
বেশ একটা মিষ্টি মিষ্টি প্রেমের সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠছে তাদের মধ্যে। শুভর মা বাবাও নন্দিনীকে বেশ নিজের করে নিয়েছে। মা বাবা আর দুই ভাই মিলে নন্দিনীকে নিয়ে একদিন বিয়ের কেনাকাটা করে এসেছে। মেয়েটার মধ্যে একটা ব্যাপার আছে, কত সহজে আমাদেরকে আপন করে নিয়েছে, তাই না? কেনাকাটার পর ডিনার সেরে বাড়ি ফিরে বললেন শুভর মা, হ্যাঁ, এ বাড়ির যোগ্য বড় বউ। তাল মিলিয়ে বলে বান্টি আর তার বাবা। আচ্ছা, আজ কিন্তু রাতে কথা বলতে পারবো না, সন্ধেবেলা পার্টি আছে বন্ধুদের সাথে, আমার বিয়ে, তাই সব বন্ধুরা মিলে এই পার্টির আয়োজন করেছে। ওই যেমন ব্যাচেলার পার্টি হয় আর কি। ফিরতে হয়তো একটু রাত হবে, কাল আবার কথা হবে কেমন? দুপুরবেলা অফিস থেকে শুভকে ফোন করে জানালো নন্দিনী। পার্টি শেষ হতে হতে রাত প্রায় 11টা বেজে গেল। একটা ক্যাব বুক করে বন্ধুদের বিদায় জানিয়ে বেরিয়ে এলো নন্দিনী। কিছু দূর যাওয়ার পর হঠাৎ নন্দিনীর মনে হলো রাস্তাটা কেমন যেন অচেনা লাগছে। কি হলো দাদা, এটা কোন রাস্তা ধরলেন? ঠিক আছে ম্যাডাম, ম্যাপে এই শর্টকাট রাস্তাটাই দেখাচ্ছে। 2-1 মিনিটের মধ্যে নন্দিনী দেখলো খুব সরু একটা গলির মধ্যে ঢুকে গেল গাড়িটা। রাস্তার দুপাশে গায়ে ঘেঁষে ছোট ছোট বাড়ি, তবে রাস্তায় কোনো লোকজন নেই। হঠাৎ এক জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে দিল ড্রাইভার। কি হলো, এটা কোথায় এলেন? ভয় পেয়ে জিজ্ঞেস করলো নন্দিনী। প্রায় সঙ্গে সঙ্গে গাড়ির দরজা খুলে কেউ তার মুখে কিছু একটা চেপে ধরল। জ্ঞান হারালো নন্দিনী। শরীরে প্রচণ্ড ব্যথা নিয়ে নন্দিনী যখন চোখ খুলল, দেখল সে হসপিটালের বেডে শুয়ে। কি ব্যাপার, কি হয়েছে আমার? সামনে দাঁড়ানো নার্সকে কথাগুলো বলতে গিয়ে নন্দিনী বুঝল তার ঠোঁট দুটো ফুলে আছে আর খুব ব্যথা। বিশেষ কিছু নয়, দাঁড়ান, আপনার মাকে ডেকে দিচ্ছি। রুমে ঢুকেই হাউমাউ করে কাঁদতে শুরু করে দিলেন নন্দিনীর মা। কি হয়েছে মা, আমি এখানে কেন? অধীর হয়ে জিজ্ঞেস করল নন্দিনী। মায়ের কথা শুনে নন্দিনী বুঝল তাকে রেপ করা হয়েছে। ভোর রাতে তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে তুলে এনে হসপিটালে ভর্তি করেছে কোনো সহৃদয় ব্যক্তি। দু চোখ বেয়ে জলের ধারা নেমে এলো তার। ধর্মর করে উঠে বসতে চাইল সে, কিন্তু নার্স তাকে ধরে শুইয়ে দিল। নন্দিনীর মনে পড়ল কাল রাতে ক্যাব ড্রাইভার তাকে একটা গলির মধ্যে নিয়ে চলে গিয়েছিল। তারপর তার আর কিছু মনে নেই। বুক ফেটে কান্না বেরিয়ে আসে নন্দিনীর। শুনেছ, নন্দিনীর বাবা ফোন করেছিলেন, জ্ঞান ফিরেছে ওর। আমাদের তো একবার যাওয়া উচিত। বিকেলবেলা স্ত্রীকে ডেকে বললেন শুভর বাবা ভবেশবাবু। কোনো দরকার নেই ওই মেয়েকে দেখতে যাওয়ার। কি বলছো তুমি? ও আমাদের বাড়ির হবু বউ। কি কি বললে তুমি? হবু বউ? ঝংকার দিয়ে উঠলেন শুভর মা অনিতা। তোমার কি বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই? ওই মেয়েকে আরও বাড়ির বউ করে আনবো আমরা? সমাজে মুখ দেখাতে পারবে তারপর? স্ত্রীর কথাগুলো অনেকক্ষণ চিন্তা করলেন ভবেশবাবু। তারপর বললেন, ঠিক বলেছ, এই বিয়ে কিছুতেই হতে পারে না। শুভ আর বান্টিকে দুজনে মিলে রাতে বুঝিয়ে বলবো কেমন? প্রস্তাব দেন শুভর মা। মা, আমার মনে হয় তোমাদের একবার নন্দিনীকে দেখতে যাওয়া উচিত। খাওয়ার টেবিলে বান্টি কথাটা তুলল। কেন, কে হয় ও আমাদের? খবরদার ওই মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না আর। সবাই শুনে রাখো, এই বিয়ে ক্যান্সেল। ফোঁস করে উঠে কথাগুলো বললেন বান্টির মা। কিন্তু মা, এরকম কথা তোমরা বলছো কি করে? যা হয়েছে তাতে ওর তো কোনো দোষ নেই। ওকে শাস্তি দেব কেন আমরা? দাদা, তুই কিছু বল। মা তো ঠিকই বলেছে ভাই।
আমিও এই বিয়ে করতে চাই না। দাদার কথা শুনে প্রচণ্ড অবাক হয় বান্টি। তখনকার মতো চুপ করে গেলেও শুতে এসে দাদাকে চেপে ধরে সে। দাদা, তুই কি করে এ কথা বলছিস? তুই তো আমাকে বলেছিলি নন্দিনীকে তোর দারুণ লাগে, ওকে তুই ভালোবেসে ফেলেছিস।